This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ পূর্ব মেদিনীপুর সফরে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল কমিশনের নজরে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া। আজ কোলাঘাট অডিটোরিয়ামে 3 জেলার আধিকারিক এবং 500 বিএলওকে নিয়ে বৈঠক করবেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, কমিশনের যা তৎপরতা, কমিশনের যা যা কর্মসূচি, এই সব দেখে শুনে বলতেই হয় যে বাংলায় এই মুহূর্তে এসআইআর এর প্রস্তুতি একেবারে তুঙ্গে। দেখো, গতকাল দিনভর সব জেলা শাসকদের সঙ্গে কথা বলেছে এবং সেখানে এই বার্তাই দিতে চেষ্টা করেছেন যারা কমিশন কর্তা ছিলেন। তাদের মূল বক্তব্য হচ্ছে যে কাজগুলি রয়েছে সেগুলি কি আগামী 15ই নভেম্বরের মধ্যে করে নেওয়া সম্ভব রয়েছে, এই বিষয়টা স্পষ্ট করা হয়েছে। বারবার এই 15 তারিখটাকে তারা উল্লেখ করেছেন। একই সঙ্গে এই প্রথম বুথ স্তর পর্যন্ত গুরুত্ব দিচ্ছে কমিশন। বুথ স্তর কেন বলছি, তার কারণ বিএলও যারা রয়েছেন তাদের সঙ্গে সরাসরি বৈঠক করছে কমিশন কর্তারা। গতকাল আমরা দেখেছি যে 400-রও বেশি বিএলওদের সঙ্গে বৈঠক করা হয়েছে রাজারহাট, গোপালপুরে। একই সঙ্গে আজকের যে 3 জেলার সঙ্গে বৈঠক হবে সেখানেও বিএলওদের সঙ্গে কথা বলবেন এবং তাদের একাধিক প্রশ্নের উত্তর দিচ্ছেন। গতকালের যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে এই আধার কার্ড কতখানি গুরুত্ব পাবে সেই প্রশ্ন যেমন এসেছে, স্পষ্ট করে দিয়েছে কমিশন যে আধার শুধুমাত্র একটা পরিচয়পত্র, যেরকমটা ধরা যেতে পারে সাধারণ মানুষের যদি প্যান কার্ড থাকে সেটা একটা আইডেন্টিটি প্রুফ হয়ে থাকে, আধারও সেরকম হতে পারে। সেক্ষেত্রে আধারটাকেই গণ্য করে ভোটার আইডি কার্ড ইস্যু হবে কিনা সেক্ষেত্রে একটা এনকোয়ারির প্রয়োজন রয়েছে, সেটা যেমন স্পষ্ট করা হয়েছে। একই রকমভাবে বুথ স্তরের যারা রয়েছেন, বিএলও যারা কাজ করছেন, তাদের উপরে অনেক ভরসা রাখছে এমনটা বার্তা দিয়েছেন কমিশনের মূল কর্তা। যদিও দীপ, গতকাল আমরা 2 জায়গায় প্রায় বিক্ষোভ হয়তো দেখিনি, কিন্তু বিক্ষোভ সমাবেশের মতো দেখেছি। একেবারে সিইও দপ্তরে যখন এই বৈঠকগুলো চলছিল তার বাইরে সুদেষ্ণা রায়ের মতো মানুষজন তারা এই এসআইআর এর প্রতিবাদ করছিলেন। তারপর টিম যখন বেরিয়ে রাজারহাট, গোপালপুরে গেছে, সেখানেও কালো প্ল্যাকার্ড হাতে সাধারণ মানুষরা ছিলেন। তাদের বক্তব্য ছিল বৈধ আধার কার্ড, বৈধ ভোটার কার্ড রয়েছে, সকলের রয়েছে, তাই কারো নাম যাতে বাদ না যায়। আশঙ্কা করা হচ্ছে আজকের এই ধরনের কোনো বিক্ষোভ সমাবেশের মুখোমুখি হতে পারে, এমনটাও মনে করা হচ্ছে এই কমিশন কর্তাদের। নজর থাকবে, নজর রাখো। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। তাহলে কি 15ই অক্টোবরই ডেডলাইন? 15ই অক্টোবরের পরেই কি বাংলা এসআইআর? 15ই অক্টোবরের মধ্যে যাবতীয় কাজ শেষ করার নির্দেশ নির্বাচন কমিশনের। বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% ছাপানো কি সম্ভব? সেই প্রস্তুতি কতটা রয়েছে? প্রথম দফার বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে, এমনটাই সূত্রের খবর। ডিসি তো আসছেন এখানে, ডিসি আলোচনা নিয়ে কি আপনার প্রিপারেশন কি আছে এসআইআর নিয়ে, গোটা স্টেটে কিরকম প্রিপারেশন আছে, বিএলও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আপনার যে আছে ট্রেনিং প্রোগ্রাম নিয়ে, বিভিন্ন যেটা আছে পরিকাঠামো, অনেক ইস্যু আছে পরিকাঠামো নিয়ে। যদি জেলা শাসক আছেন, ইআরও আছেন, ওরা কথা করবেন, বলবেন কি কিরকম অগ্রগতি হয়েছে, কিরকম কোথায় কোথায় প্রবলেম আছে, ওটাই সব মূল্যায়ন করার জন্য। এসআইআর নিয়ে তো আলোচনা করতে এসছেন ডিসি। নির্বাচন কমিশন বলছে 15 দিনের মধ্যে এসআইআর করবে। দুর্যোগ উৎসবের মধ্যে 15 দিনে এসআইআর সম্ভব। বিজেপির নেতারা বাংলা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার কথা বলছে। নির্বাচন কমিশন কি বিজেপির নাকি গণতান্ত্রিক অধিকার রক্ষার? এই প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। मीटिंग करके उसको लीडर आके बोलता है कि गवर्नमेंट हम 1 लाख वोट का नाम बात देंगे। आप कहिए, अभी नेचुरल कैलामिटी, रेनी सीजन, फेस्टिवल, इसमें 15 दिन का अंदर एसआईआर थोड़ा ही होता है, सबको नाम तुलना पड़ेगा। ये क्या सोचता है ये लोग? बीजेपी का पार्टी का कमीशन होगा ना, कमीशन फॉर डेमोक्रेटिक राइट्स, सिविक राइट्स ऑफ द पीपुल होगा। বিহারেও অনেক অভিযোগ এসেছিল, 65 লক্ষ লোকের নাম বাদ গেছে এবং সব রাজনৈতিক দলই এখন ওটা মেনে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে। প্রথম যারা বাধা দিচ্ছিলেন
এখন দেখবেন অনেকেই লাইনে এসে গেছে, কারণ ভারতবর্ষের যে সংবিধান বাবা সাহেব আম্বেদকর তৈরি করেছেন তাতে 324 থেকে 329 যে আর্টিকেল আছে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন সাংবিধানিক দায়িত্ব দিয়ে গেছে। কে কি বললেন, কার কত বড় ক্ষমতাসীন লোক, শাসক বা বিরোধী, কোনো পলিটিক্যাল লোকের কথা ইলেকশন কমিশন চলবে না। ইলেকশন কমিশন চলে সংবিধান অনুযায়ী। ভুতুরে ভোট আছে মমতা ব্যানার্জির স্বার্থে, তাদেরকে পুষে রেখেছে নির্বাচন কমিশন। কেন হঠাৎ আজকে ঘুম থেকে উঠে মনে হলো যে আজ 8 তারিখ বলে দিলাম, 15 তারিখের মধ্যে লিস্ট ফাঁকা করে দাও? তার মানে আমি একটা লিস্ট করে দিয়েছি, ওই অনুযায়ী ভোটার লিস্ট করো না। ওই অসভ্যতার মতন এসআইআর না, ওটা হবে না। এসআইআর হওয়া উচিত মৃত মানুষের নাম বাদ দেওয়ার জন্য, ভুতুরের নাম বাদ দেওয়ার জন্য। জেনুইন ভোটারের নাম বাদ দিলে বাংলায় কিন্তু কেউ ছেড়ে দেবে। বাংলায় কবে এসআইআর এখনো কোনো ডেডলাইন দেয়নি নির্বাচন কমিশনার, জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। 15 पे कोई डेडलाइन हुआ না, কোনো ডেডলাইন নেই, ইসিআই ডিসাইড করে, এটা আমরা কোনো ডিসাইড করি না, আমরা পলিসি মিটিং মধ্যে নেই। সব জেলা কি প্রস্তুত আছে স্যার? সব জেলাতে প্রস্তুত আছে স্যার, প্রিপেয়ার? সব জেলায় প্রস্তুত আছে। কেন প্রস্তুত আছে? বাংলায় এসআইআর হলে তৃণমূল সরকারের রক্ষা নেই, বাদ যাবে 1,20,00,000 অবৈধ ভোটারের নাম বাদ যাবে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি। এসআইআর আবহেই বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। এসআইআর যদি বাস্তবে কার্যকারী হয় এখানে, তাহলে এই সরকারের কিন্তু কোনো প্রকার নিস্তার নেই। এসআইআর এ কমপক্ষে 1 থেকে 1,20,00,000 মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে, তারা কিন্তু বাদ যাবে। সেখানে রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম, ভুতুরে ভোটার, এরা কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে আর ভোট দিতে পারবে না। সাধারণ মানুষ যারা পরিবর্তন চায় তারা কিন্তু ভোট দিতে পারবে এবং তাদের ভোটেই ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে আগামী দিনে সরকার গঠন করবে। বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের, পরে অবশ্য নিজের এই মন্তব্যের ব্যাখ্যাও দেন। 1,20,00,000 বাদ গেলে টিএমসি ঘচাং ফু উড়ে কোথায় চলে যাবে কেউ টের পাবে না। অবশ্যই আমাদের সুবিধা হবেই হবে। ভুতুরে ভোটার, ওপার থেকে রোহিঙ্গা এনে ভোট করানো, বাংলাদেশি মুসলমান এনে ভোট করানো, তা আমাদের লাভ হবে না কাদের লাভ হবে? কি হবে? তারা তো আর বাংলাদেশে পুশব্যাক হচ্ছে না, তারা সিটিজেনশিপ পেলে আবার তারা ভোটার হয়ে যাবে, কি যায় আসে? তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ দা, শান্তনু ঠাকুর যে মন্তব্যটা করলেন সেটা আমি রিপিট করছি না, আপনি শুনলেন, কি বলবেন? পাগলে কিনা বলে, এগুলো পাগলের প্রলাপ বললে কম বলা হয়। সব থেকে বড় কথা, এদের সমস্ত আশা ভরসা এখন ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন ছাড়া নিজেদের সংগঠন নেই, মানুষের কাছে গ্রহণযোগ্যতা নেই, ভোট পাওয়ার আশা নেই। শুধু একটাই কথা, কেউ বলছে 2 কোটি ভোটার বাদ যাবে, কেউ 1.5 কোটি ভোটার বাদ যাবে। ভোটার মানুষের অধিকার বাদ দিয়ে তারা ভাবছে স্বপ্নের সওদাগর হবে, স্বপ্নের ক্ষমতায় আসবে। কিন্তু পশ্চিমবঙ্গের আসল নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পশ্চিমবঙ্গবাসীর মাথার উপর ছাতা হয়ে আছেন। আর এই যে বলছেন 1 কোটি রোহিঙ্গা, একটা রোহিঙ্গা দেখাতে পেরেছেন এ পর্যন্ত? আর রোহিঙ্গা আসছে কি করে? তার সেটা তো অমিত শাহর বাহিনী যদি আটকায় তাহলে তো আসতে পারে না। সুতরাং এরা নিজেরাই জানে না নিজেরা কি বলছে। এই শান্তনু ঠাকুরের প্রথম পরীক্ষা হচ্ছে মতুয়াদের ভোট পাওয়া। মতুয়াদের উপর অত্যাচার করেছে বিজেপি অন্য রাজ্যে, মারধর করেছে, কান কেটে দিয়েছে। সেই মতুয়ারা প্রতিশোধ নেবে এই শান্তনু ঠাকুরের উপরে। পালাবার পথ পাবেন না। ভোটে হেরে যাওয়ার পরে ওই এলাকার সব বিধায়কদের অবস্থা দেখবেন, বিজেপির যারা,
তারা দল বেঁধে তৃণমূল কংগ্রেসের দরজায় এসে বলবে আমাদের নাও, আমাদের নাও। ইতিমধ্যেই ওখানকার যারা বিজেপির টিকিটে জিতেছিলেন শান্তনু ঠাকুরের এলাকায়, তারা তো আমাদের দরজায় এসে লাইন দিয়েছে। সুতরাং এইসব কথার অর্থ নেই, হাওয়া গরম করা কথা। এসআইআর কি করবে না করবে, ভোট হবে তৃণমূলের পক্ষে এবং 2026-এ তৃণমূল কংগ্রেস 250-এর বেশি সিট নিয়ে ফেরত আসবে ক্ষমতায়। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বলছিলাম। এবার আপনাদের শোনাই মমতা বালা ঠাকুর, তিনি কি বলছেন। কেউ যদি পড়ে থাকে, বাদ যদি পড়ে, এটা মতো ওরা পড়বে। কটা লোক রোহিঙ্গারা এসছে, তারা চায়, আমরা চাই যে তারা তাদের দেশে ফিরে যাক, সসম্মানে তারা ইন্ডিয়ান গভর্নমেন্ট ফেরত দিয়ে আসুক। এবং এটা টোটালটাই মতোদের উপরে বড় রকমভাবে একটা বড় আঘাত মতোদের উপরে, এবং যারা ওপার বাংলা থেকে এসছে তাদের জন্য সবথেকে বড় আঘাত। আমি বলবো যে তাদের বাদ পড়বে, তারা 1 থেকে 1.5 কোটি লোকই তারাই বাদ পড়া যাবে, এবং যারা সদ্যই বিজেপিতে ভোট দেয় তাদের ভোটগুলো কেটে যাবে। এসআইআর আতঙ্কে ভুগছে তৃণমূল কংগ্রেস। একটা রাজ্যে সরকার আসতে বা সরকার যেতে 2 থেকে 3% ভোটই যথেষ্ট। বাংলা এসআইআরে 1 কোটি ভোট যদি গোলমাল হয়ে যায় তাহলে কিন্তু অনেক রেজাল্ট উল্টে যাবে, অনেক রেজাল্ট পাল্টে যাবে। কে বলছেন এই কথা? বোলপুরে তৃণমূলের বিজয় সম্মেলনীর অনুষ্ঠানে এই কথা, এই আশঙ্কা প্রকাশ রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। শুনুন। একটা রাজ্যে সরকার আসতে বা সরকার যেতে সেখানে 2-3% ভোটই হচ্ছে না। আমাদের হয়তো এই সপ্তাহ থেকেই এসআই শুরু হয়ে যাবে। এই ভোটার লিস্ট যদি আমরা বুঝতে না পারি, ধরতে না পারি, কারণ ওদের 1 কোটি তারা টার্গেট রেখেছে বাংলাতে, এই 1 কোটি ভোট যদি গোলমাল হয়ে যায় তাহলে কিন্তু অনেক রেজাল্ট উল্টে যাবে, অনেক রেজাল্ট পাল্টে যাবে। সেখানে আমাদের ভোটের দিন যতই আপনি ভালো ভোট করুন কিছু করতে পারবেন না। ডায়মন্ড হারবারের রেজাল্ট দেখলেই বোঝা যায় যে কিভাবে তৃণমূল কংগ্রেস মেশিনারিকে কাজে লাগিয়ে ফেক ভোটার, ডুপ্লিকেট ভোটার, ডেড ভোটার, ইনফিল্ট্রেটার তাদেরকে নাম তুলে এরকমভাবে ভোটের মার্জিন বাড়িয়েছিল। এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া, সেটা হবে এবং তার ফল তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে কতখানি ভুক্তভোগী হবে সেটা তো ফলাফলে প্রমাণিত হবে। কিন্তু যেটা সবথেকে বড় বিষয়, তৃণমূল দলের অন্দরের চর্চাটা এসআইআরকে নিয়ে কি, সেটা চন্দ্রনাথ সিনহা মানুষের সামনে তুলে ধরেছে। এসআইআর ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চড়া সুরে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বার্তা দিয়ে অমিত শাহকে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বলেও কটাক্ষ করেছেন তিনি। টেনেছেন মির্জাফরের প্রসঙ্গও। 26-এর আগে পরে তৃণমূলের কারা কারা মির্জাফর হবে তা নিয়ে ভাবুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব সুকান্ত মজুমদারের। We can request the Prime Minister, don't trust Amit Shah always. एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा। বিহারে এসআইআর শুরুর সঙ্গে সঙ্গে রাজনৈতিক আঁচ পড়েছিল বাংলায়। এবার রাজ্যে এসআইআর নিয়ে কলকাতায় কমিশনের প্রস্তুতি বৈঠকের দিনই এই ইস্যুতে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বার্তা দিয়ে সরাসরি নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। মির্জাফরের সঙ্গে তুলনা পর্যন্ত টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। I have seen so many governments, but I have never seen this type of arrogant and dictator government. They should remember today they are in power, tomorrow may not be. ये पूरा अमित शाह का खेल है। उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर का मामूली काम करते हैं, बट प्राइम मिनिस्टर knows everything. I'm sorry to say. মুখ্যমন্ত্রীকে উচিত তার দলে কারা কারা মির্জাফর হবে সেটা নিয়ে চিন্তা করা, 26-এর ভোটের আগে বা পরে। আর বাঙালি হিন্দুর সাথে যদি কেউ মির্জাফরগিরি করে থাকেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর মন্তব্যে সুকৌশলী রাজনীতি দেখছে ওয়াকিবহাল মহল। কারণ এর আগেও নরেন্দ্র মোদী ও অমিত শাহ জুটিকে নিশানা করেছেন তিনি। Please see what your home minister is doing through some agencies. সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগেও বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, সিবিআই এখন প্রধানমন্ত্রীর দফতরে নেই, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে আছে। কলকাতায় 21টা ইডি রেড হয়েছে।
এক মাসে 108টি কেস করেছে সিবিআই ইডি। আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদী করছেন, বিজেপি নেতারা এসব করছেন। এবার 2026-এর আগে এসআইআর ইস্যুতে ফের অমিত শাহকে নিশানা করলেন মমতা। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, প্রধানমন্ত্রী ও তাঁর সেকেন্ড ইন কমান্ড কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মধ্যে সুকৌশলে বারবার বিভাজন রেখা টানার চেষ্টা করেছেন তৃণমূল নেত্রী। মমতা ব্যানার্জির একটা পুরনো কৌশল, এই খেলাটা তুল্যমূল্য একটি দলের ঘরোয়া সমীকরণটাকে অনেক ক্ষেত্রে ডিস্টার্ব করে দেয়। ঠিক যেমন গত লোকসভা নির্বাচনের আগে হঠাৎ করে তিনি কংগ্রেসের অভ্যন্তরীণ ইস্যুতে নিজেকে ঢুকিয়ে নিয়ে খার্গের নামটা প্রস্তাব করে দিলেন গান্ধী পরিবারের বাইরে, বৃত্তের বাইরে গিয়ে। বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছে বঙ্গের রাজনৈতিক মহলে। চিফ মিনিস্টার আর প্রাইম মিনিস্টারের মধ্যে বিশেষ কোনো সন্ধি কিনা আপনি কি করে জানলেন? এটা কনফাইন্ড আছে বাইনারি পলিটিক্সের ভেতরে। মমতা ব্যানার্জি ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালাতে চায়। ডিভাইড অ্যান্ড রুল পলিসি বিজেপিতে চলে না। বিজেপি সাংসদ খগেন মুর্মুর মার খাওয়ার ঘটনায় বিজেপির অন্তর্দ্বন্দ্ব খুঁজেছেন মমতা। এসআইআর প্রসঙ্গেও প্রায় একই তত্ত্ব হাজির করলেন তৃণমূল নেত্রী। 26-এর টার্গেট পূরণে বিজেপির অন্দরে সন্দেহ আর সংশয়ের বাতাবরণ তৈরি করাই কি তৃণমূলের কৌশল? সোমা দাস, শ্রাবন্তী সাহা ও সৌরভ দত্তর রিপোর্ট, TV9 বাংলা।